রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন কাউন্সিলের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ। তার এই ঘোষণার পরেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোড়া আলোচনা ও জল্পনা কল্পনা। প্রশ্ন হলো, কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বিএনপি মহাসচিবের পদ সামলাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পার করেছেন। দলের সুসময়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্ষিয়ানি রাজনীতিবিদ। এমনকি মহাসচিব পদেও নতুন মুখ আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। এনাফ ইজ এনাফ। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইটস বেটার টু চেয়ার ফ্রম পলিটিক্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে বিএনপি। এখন সাংগঠনিক পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে দলটি। এর অংশ হিসেবে সামনে আসছে দলের সপ্তম জাতীয় কাউন্সিল। এই কাউন্সিলকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব। দীর্ঘ 10 বছর পর আগামী ঈদুল আজহার পর এই কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে দলের কেন্দ্রীয় কমিটি। এদিকে মির্জা ফখরুলের অবসর ভাবনার পর থেকেই বিএনপির ভেতরে মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্যদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন বিএনপির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্থায়ী কমিটির এই সদস্য রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাছাড়া অভিজ্ঞতা ও নীতি নির্ধারণী দক্ষতার কারণে অনেকটা এগিয়ে আছেন তিনি। দলীয় সূত্র বলছে, মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের গ্রহণযোগ্যতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ও হাইকমান্ডের উপর। পাশাপাশি দলের কাউন্সিল প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা। অপতথ্য ও ভুল তথ্য মোকাবেলায় ইউনেস্কোর কারিগরি সহযোগিতা চেয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ইউনেস্কোর প্রতিনিধি ডক্টর সুশান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, বর্তমানে ডিজিটাল যুগে অপতথ্য ও গুজব একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এই বিষয়ে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন। বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি ডক্টর সুশান ভয়েস সংস্থাটির চলমান কার্যক্রম ও অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট চেকিং উদ্যোগের কথা তুলে ধরেন এবং জানান বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি অপপ্রচার মোকাবেলায় ইউনেস্কোর ভূমিকা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গণমাধ্যম ও তথ্য খাতে যৌথভাবে কাজের সুযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। ইউনেস্কো প্রতিনিধি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন চ্যানেল এস এর লাইটম্যান মোহাম্মদ সোহেল রানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে রাজধানীর রামপুরায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন অকাল প্রাণে তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সোহেল রানা মাদারীপুর জেলার শিবচর উপজেলার বড়খাস বন্দরখোল গ্রামের শুক্কুর মাতব্বরের সন্তান। জীবিকার তাগিদে তিনি রাজধানীতে এসে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে লাইটম্যান হিসেবে কর্মরত ছিলেন। কর্মক্ষেত্রে তিনি ছিলেন পরিশ্রমী, শান্ত স্বভাবের এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার অক্লান্ত পরিশ্রমে বহু অনুষ্ঠান ও সংবাদ প্রচারের পেছনে ছিল নিঃশব্দ অবদান। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেলস পরিবার। সহকর্মীরা জানান, তার মতো একজন নিবেদিত প্রাণ কর্মীর চলে যাওয়া গণমাধ্যম অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা। এদিকে বাদ আসর চ্যানেলস প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ঢাকার আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে মামাতো ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। আজ ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, গ্রেফতারকৃত আসামি বিপ্লব সহ একটি চক্র
মোবাইল ফোনের মাধ্যমে মাদক বেচা কেনা করত এবং নিহত ফয়সাল সেই মোবাইলগুলো সরিয়ে রাখায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে মোবাইল ফিরিয়ে দিলেও তাকে মাদক ব্যবসার জন্য হুমকি মনে করে পরিকল্পিতভাবে রামদা দিয়ে এলোপাতাড়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার এক সপ্তাহের মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এবং তিনি আদালতে 164 ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই। বিপুর বড় ভাই, তার নাম হচ্ছে মাসুদ, সে ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে হাজির হয়ে সে অটো থেকে নেমে অতর্কিতভাবে একটা রড দিয়ে এই যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লাকে এলোপাথারি মারতে থাকে। তো ফয়সাল মোল্লাকে যখন এলোপাথারি মারতে থাকে তখন বিপু কৌশলে ফয়সাল মোল্লার হাত থেকে যে রামদাটা ছিল সেইটা সে হাতে নিয়ে উল্টো ফয়সাল মোল্লাকে সে কোপাতে থাকে। তো এই অনেকগুলো কোপ, যেটা দিনের বেলা জনসম্মুখে ঘটার জন্য ঘটনাস্থলেই ওই ব্যক্তি এলোপাথারি কোপে মৃত্যুবরণ করে। রাজধানীতে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক একটি ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমে জেন্ডার সমতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এছাড়া দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি। আমরা এখনো ঠিক সেই মূল্যবোধগুলি অর্জন করতে পারিনি সমষ্টিগতভাবে, বরঞ্চ যদি সেটা করা যায় তাহলে তার অংশ হিসাবে এই জেন্ডার সংবেদনশীলতায় স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু অর্জন হবে। সামগ্রিকভাবে সেই মূল্যবোধ যদি সমাজকে আমরা দিতে না পারি, অথবা সমাজ যদি গ্রহণ না করে, অথবা এই প্রক্রিয়াটা যদি আমরা শুরু করতে না পারি, চলমান না রাখতে পারি, তাহলে বিচ্ছিন্নভাবে এটা আমরা যদি আশা করি, আমার মনে হয় সেটা একটা উইশফুল থিঙ্কিং হবে। চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, 36 টাকা কেজি দরে 5 লাখ টন ধান এবং 49 টাকা কেজি দরে 12 লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার। এছাড়া 48 টাকা কেজি দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল এবং 36 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ধান সংগ্রহ শুরু হবে 3রা মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে 15 মে থেকে, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন মন্ত্রী, এবং প্রয়োজন হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাকি গম সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। বর্তমানে আমাদের 17-18 লক্ষ মেট্রিক টন মজুদ আছে চাল। এর বাইরেও আমরা এই বছর আরো বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করব বলে আশা করছি সামনে, যাতে আমাদের প্রকিউরমেন্টের উপরে নির্ভর করবে সেটা ফ্লেক্সিবল। সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বুড়ো মৌসুমে প্রকিউর করব। আমাদের ঘাটতি নেই। এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। জুলাই মাস থেকে শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রাথমিকভাবে সারা দেশে প্রথম শ্রেণীর প্রায় 1 লাখ শিক্ষার্থীর কাছে সব পরিবেশ বান্ধব পণ্য পৌঁছে দেওয়া হবে। আজ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, দেশীয় পণ্যকে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়া এবং প্রান্তিক পর্যায়ে পর্যন্ত এর বিস্তার ঘটানোই সরকারের লক্ষ্য। পাইলট প্রকল্পের মাধ্যমে প্রতি উপজেলায় 2টি করে স্কুল নির্বাচন করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় প্রশাসন এই স্কুল নির্বাচন করবে এবং 3টি মন্ত্রণালয়ের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, যৌথ ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, পাট শিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশ রক্ষায়
পলিথিনের ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা ইনশাল্লাহ জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাল্লাহ জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলায় প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র গড়তে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি জানান, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি কৃষি খাতকে টেকসই ও লাভজনক করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি পণ্যের অপচয় রোধ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে দেশ জুড়ে আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে, যার মাধ্যমে সহজ শর্তে কৃষি ঋণ, ভর্তুকি, উন্নত বীজ ও সার, কৃষি প্রশিক্ষণ এবং বাজারজাতকরণ সহ একাধিক সেবা একসঙ্গে পাচ্ছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ প্রণোদনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও বাজারমুখী খাতে রূপান্তরের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করাই সরকারের প্রধান লক্ষ্য। মাননীয় স্পিকার, কৃষকদের জন্য প্রণোদনা ও সহায়তার কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাল্লাহ। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। মাননীয় স্পিকার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে প্রতি অর্থ বছর কৃষি মন্ত্রণালয়ের বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে অর্থ বরাদ্দ প্রদান করা হয়। চলতি 2025-2026 অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে 700 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মাননীয় স্পিকার, বাস ও ট্রাক সহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, আজকের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ চূড়ান্ত হয়নি, তবে আগামী বৈঠকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ডিজেল সহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে যানবাহন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই দ্রুত ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে তারা। এর আগে বিআরটিএ কার্যালয়ে মালিক শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়, যা পরবর্তীতে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানানো হয়। ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো ধরনের সংকট দেখা যায়নি, বরং এতে মামলা পরিচালনায় গতি এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা ইতিবাচক প্রভাব ফেলবে। এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ ভার্চুয়ালি পরিচালিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সাধারণ আইনজীবীরা অবিলম্বে তা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। আমি এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্টি ফেস করি না। আসলে আমাদের কিন্তু একটা কনস্ট্যান্ট অনলাইন কোম্পানি কোর্টের প্রসেস আছে, পেপারলেস কোর্ট আছে, যেখানে কোনো পেপারের ব্যবহার। আর তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে সব ক্ষেত্রে যখন উন্নয়নের ছোঁয়া লাগবে, তখন আমাদের আদালত ব্যবস্থা, আমাদের বিচারিক ব্যবস্থা কেন তার থেকে বিচ্ছিন্ন থাকবে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আজ সকাল থেকে কাঠারবিল ফিলিং স্টেশনে বিশেষ ব্যবস্থাপনায় পেট্রোল বিতরণ কার্যক্রম চালু করা হয়। এ সময় মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেলেও প্রশাসনের তদারকিতে আগের মতো কোনো বিশৃঙ্খলা ছিল না। নির্ধারিত লাইনে দাঁড়িয়ে যাচাই বাছাই শেষে চালকদের মধ্যে জ্বালানি সরবরাহ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। মোটরসাইকেলের মালিকানা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করায় অবৈধ মজুত ও কালোবাজারির সুযোগ কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাগেরহাটের কৌচুয়া উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনো মোহাম্মদ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। সভায় সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ হায়দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার উপর জোর দেন। ফরিদপুরের মধুখালী উপজেলায় শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় উপজেলা পরিষদ হলরুমে চলতি অর্থ বছরের পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে 70 জন কৃষক কৃষানী সহ মোট 100 জন সদস্য অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। ঢাকা জেলার ডিবি উত্তর পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ার জামগড় এলাকা থেকে কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শিহাব, নিশাদ, দীপক চন্দ্র সূত্রধর ও আনিসুর রহমান। পুলিশ জানায় আটককৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে একটি মামলা রয়েছে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে। সাভারে পাচারের সময় সরকারি চাউল সহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় অভিযান চালিয়ে 361 বস্তা সরকারি চাউল উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাজধানীর তেজগাঁও এলাকায় একটি ডিপো থেকে ট্রাক যোগে চাউলগুলো সাভার হয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে গাড়ি তল্লাশি করে চাউলগুলো উদ্ধার করা হয় এবং ট্রাকের চালক, হেলপার সহ 3 জনকে আটক করা হয়। সাভার মডেল থানার এসআই নিয়ামত জানান, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 84 লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবি। একই সঙ্গে এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। আজ দুপুরে কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় শাড়ি, জিরা, আকাশমণি, গোলকাঠ, বাসমতি চাল, ফুচকা, চিংড়ি, মাছের রেণু, গরু এবং গাঁজা সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়, যার মোট মূল্য প্রায় 84,32,192 টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌ পুলিশের টহল ডিউটির সময় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় ভারপ্রাপ্ত ওসি সহ 5 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রাতে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ের একটি দল কুষ্টিয়ার হরিপুর এলাকায় পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে পুলিশ সদস্যরা আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের অবস্থা গুরুতর হয়, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে চরমপন্থীদের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। নাটোর শহরের স্টেশন রেলগেটে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় ক্লাবের সমর্থক, স্থানীয় জনসাধারণ ও ক্রীড়ামোদীদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্লাবের ভাড়া ও সম্পদ লুটপাট এবং ভাগ বাটোয়ারা করা হচ্ছে, ফলে সেখানে এখন আর খেলাধুলার কার্যক্রম নেই। এতে এলাকার তরুণরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে মাদকের দিকে ঝুঁকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব সহ বিভিন্ন খেলোয়াড় ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। বক্তারা ক্লাবটি দ্রুত দখলমুক্ত করে পুনরায় খেলাধুলার উপযোগী পরিবেশে
ফিরিয়ে আনার দাবি জানান। চট্টগ্রামে পুলিশের উপস্থিতিতেই হকি স্টিক ও চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে, তবে পুলিশ তখন নীরব ছিল বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও ছাত্র শিবির নেতা সাদিক কায়েম। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান শেষে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের হামলার সময় যেমন পুলিশ নীরব থাকত, তেমনি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তা প্রশ্নবিদ্ধ হবে। তিনি আরও জানান, সাম্প্রতিক ঘটনায় অন্তত ৩০ জন ছাত্র শিবির নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকজন শিক্ষকও আহত হয়েছেন বলে দাবি তার। শিবির নেতা অভিযোগ করেন, ছাত্র দলের নেতাকর্মী ও বহিরাগতরা এই হামলায় জড়িত। এ সময় তিনি দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।